বিএনপি মাইনাস করার ক্ষমতা কারো নেই। আপনি যে সংস্কারগুলো করবেন ফাইনালি সেটাকে লেজিটিমেসি কে দেবে? হাওয়া থেকে হবে? আপনার কয়েকজন বসে বলে দিলে এই সংস্কার হয়ে গেল। আর যে খাম্বা কথাটা আপনি বললেন, হোয়াট ইজ দ্য মিনিং অফ খাম্বা? আমি দেখেছি সবসময় বিএনপিকে আপনার একটা নেগেটিভ দিকে চিত্রিত করার একটা প্রবণতা আছে। রাজনৈতিক দল খারাপ, সবসময় যে এই ধারণা দিই রাজনীতি খারাপ হবেই। ফ্যাসিবাদটা শুরু করেছে শেখ হাসিনা, তারও আগে শেখ মুজিব। স্যার, প্রথমেই বণিক বার্তার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। স্যার, আমি প্রথমেই জানতে চাইব আপনার এবং আপনার পিতা এবং আপনার চাচা, আপনাদের এক ধরনের পারিবারিক অভিজ্ঞতা আছে এই রাজনীতিতে গত 7 দশক। সেই জায়গা থেকে আমি একটু প্রথমেই জানতে চাইব যে বাংলাদেশের রাজনীতি সবসময় পথ হারায় কেন? আপনি সেই অভিজ্ঞতা নিরিখে বলবেন। অনেক বড় প্রশ্ন। আর আমারও আপনার দীর্ঘ রাজনৈতিক জীবন এবং আপনি যেটা বললেন পরিবারের মধ্যে রাজনীতির কারণে আমার কিছু অভিজ্ঞতা তো হয়েছে, কিছু জানাশোনা হয়েছে। আসলে আমার কাছে মনে হয় যে আপনার ব্রিটিশ ভারত থেকে যদি আমরা শুরু করি আর কি, তাহলে উপনিবেশ বিশেষ করে এই অঞ্চলে আপনার আমাদের মুসলিম প্রধান অঞ্চল তৎকালীন পূর্ব বাংলা এবং ওইদিকে পশ্চিম পাকিস্তান এক অতিরিক্ত পশ্চাৎপদ ছিল এবং ফিউডাল যে আপনার ডমিনেশন, সামন্তবাদ অনেক বেশি প্রবল ছিল। মুসলিমদের মধ্যে তো আসলে সেটাও ছিল না, যার ফলে আমাদের যে বাংলাদেশ এখন, সেই বাংলাদেশের যে আপনার সমাজ, এই সমাজে আপনার কিছুটা ফিউডালিজম ছিল এবং পাকিস্তান সৃষ্টির পরে আপনার একটা শ্রেণী তৈরি হয়েছিল যারা আপনার পুঁজিবাদের সঙ্গে সম্পর্কিত ছিলেন, পুঁজি বিনিয়োগ করছিলেন। স্বাভাবিকভাবেই এই সময়গুলোতে স্বাভাবিক প্রক্রিয়াতে যেভাবে আপনার 200, 250, 300 বছরে ইউরোপে বা অন্যান্য জায়গাগুলো যেখানে আপনার একটা ক্রমবিবর্তন হয়েছে এবং অর্থনীতির বিবর্তন হয়েছে, রাজনীতির বিবর্তন হয়েছে, পুঁজিবাদের সঙ্গে একটা সামঞ্জস্য রেখে এসছে, অন্যদিকে সমাজতান্ত্রিক বিষয় এসেছে, সেই ধারাগুলো বাংলাদেশে তখন এসে পৌঁছতে পারেনি। কিন্তু এই অঞ্চলের মানুষ সবসময় তাদের অধিকার নিয়ে সচেতন ছিল। আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনগুলো, সেই আন্দোলনগুলোর মধ্যে আপনার ব্রিটিশ পিরিয়ডে, পাকিস্তান পিরিয়ডেও মানুষ কিন্তু আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। একটা বড় আমার কাছে মনে হয় যে আপনার একটা দুর্বলতা, যেখানে সংগঠন গড়ে ওঠেনি। যেমন আপনার কমিউনিস্ট পার্টির তো আপনার একটা বড় সংগঠন ছিল তখন, কিন্তু তার যে বলয়টা, সেই বলয়টা তারা সেই পর্যন্ত নিয়ে যেতে পারেনি, যে পর্যন্ত নিয়ে গেলে নিয়ন্ত্রণ করতে পারবে সমাজকে, সেটা তার পক্ষে সম্ভব হয়নি। অন্যদিকে আপনার বুর্জোয়া শ্রেণীর যে প্রতিনিধি ছিল মুসলিম লীগ, তারাও তাদের সংগঠনকে ওই পর্যায়ে নিয়ে যেতে পারেন যেখানে একটা আপনার ন্যাশনাল বুর্জোয়া ডেভেলপ করবে এবং তার একটা আলাদা চরিত্রে এসে পড়বে, সেটা হয়নি। আরেকটা বড় জিনিস যেটা পাকিস্তানে ঘটেছে, এটা হচ্ছে যে আপনার ক্রমাগত মিলিটারি ইন্টারভেনশন, ফলে ওখানে কিন্তু রাজনীতিকরা কখনো রাজনীতি করার খুব একটা সুযোগই পায়নি এবং গণতন্ত্রকে নিয়ে যে তখন আপনার আশা, সেই গণতন্ত্র চর্চাই হয়নি। এই বিষয়গুলো হচ্ছে সবচেয়ে বড় দুর্বলতা। ফলে গণতন্ত্র কখনোই আপনার তার নিজের পায়ের উপরে দাঁড়াতে পারেনি। কিন্তু আমরা চাচ্ছি গণতন্ত্র, মানুষ গণতন্ত্র চায়। আমরা আপনার যারা আন্দোলন করেছি সবসময় একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা চেয়েছি, কিন্তু সেটার জন্য যে কাঠামোটা দরকার, সেই কাঠামোটা গড়ে ওঠেনি। যেমন কমিউনিস্ট পার্টির কথাই আমি ধরি, কমিউনিস্ট পার্টি আন্দোলন করেছে, বহু আন্দোলন হয়েছে, কিন্তু কমিউনিস্ট পার্টি কখনোই জনগণের মধ্যে পৌঁছতে পারেনি এই অঞ্চলে, একেবারেই না। যার ফলে তারা সেই পরিবর্তনের কাজগুলো করা তাদের পক্ষে সম্ভব হয়নি। অন্যদিকে এখানে আপনার ধর্মের একটা বড় প্রভাব সবসময় ছিল এবং যেটা হয়তো মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী সবচেয়ে ভালো বুঝতে পেরেছিলেন। সেই জন্য তিনি সবসময় বলতেন যেখানে ধর্মকে বাদ দিয়ে কোনো কিছু করতে যেও না। আমরা বাম রাজনীতিতে আপনার আমাদের ছাত্র জীবন শুরু, এবং যার ফলে বাংলাদেশের বাম রাজনীতির সকলকে চেনার সুযোগ হয়েছে।
মৌলানা ভাসানীর সঙ্গেও ব্যক্তিগতভাবেও মানে কাজ করার সুযোগ হয়েছে খুব সামান্য। ওনার মধ্যে একটা জিনিস আমি যেটা লক্ষ্য করেছিলাম মৌলানা ভাসানীর মধ্যে, যে মানুষকে সমাজ থেকে বোঝা, এটা বোধহয় ওনার মতো আর কেউ পারেননি। যে এই বাংলাদেশের মানুষগুলোর মধ্যে কতগুলো জিনিস কাজ করছে। একটা হচ্ছে সেই ধর্মান্ধ নয়, কি ধর্মকে সে মানে, এটা একটা বড় ফ্যাক্টর। আপনার অন্যদিকে আপনার আধিপত্যবাদ যেটাকে আমরা আপনার সাবজুগেশন বলি, অথবা যেটাকে আপনি একটা আধিপত্যবাদের দিকে যাওয়ার ব্যাপারটা বলি, এটাও বাংলাদেশের মানুষ খুব একটা পছন্দ করে না। আপনি দেখবেন বাংলাদেশের মানুষ পলিটিক্যালি খুব কনসিয়াস, আর সাধারণ মানুষগুলো সবাই রাজনীতি করে। এই আপনার রবীন্দ্রনাথ ঠাকুর বহু আগে এই শ্রেণী উনি একটা তার কবিতাও আছে, আপনারা যদি নিশ্চয়ই পড়েছেন, দুরন্ত আশা কবিতাটার নাম। তো সেখানে তিনি কবিতাটার শুরুটা, আমি অনেক লম্বা, শুরুটা উনি বলছেন, কাগজে নেড়ে উচ্চস্বরে পলিটিক্যাল তর্ক করে, মাথায় ছোট বহরে বড় বাঙালি সন্তান। ইহার চেয়ে হতেম যদি আরব বেদুইন, চরণতলে বিশাল মরু দিগন্তে বিলীন, ছুটছে ঘোড়া উঠছে বাড়ি চলেছে নিশিদিন। তো ওই তখন থেকেই এই যে আপনার তৎকালীন বাংলার বাবু কালচার এবং আপনার জমিদারদের যে বিষয়গুলো এবং স্বাধীনতার বিষয়ে তাদের যে আপনার একটা উন্নাসিকতা বা আপনার একটা অ্যাপেথি, অন্যদিকে আপনার স্বরাজ আন্দোলন করছে আপনার একেবারেই ছাত্ররা বা ছোটরা, এই সবটা মিলিয়ে আমাকে যেন মনে হয়েছে যে বাংলাদেশে গণতন্ত্রের এই অঞ্চলে গণতন্ত্রের জন্যে যে চর্চাটা হওয়া উচিত ছিল, সেই চর্চাটা কখনোই সঠিকভাবে হয়নি। 53 ইয়ার্স তার আগের সময়টা চিন্তা করেন, কন্টিনিউয়াসলি চেঞ্জ। আপনার আইয়ুব খানের আসলে আপনার বিডি সিস্টেম, তারও আগে আপনার ডেমোক্রেসি, ওই সময়কার পরবর্তীকালে আপনার যুদ্ধ, সব মিলিয়ে দেখেন আন্দোলন, যুদ্ধ, সব পরিবর্তন আসছে। স্বাধীনতার পরে আমাদের যেটা আশা ছিল যে একটা ডেমোক্রেটিক সোসাইটি, ডেমোক্রেটিক স্টেট তৈরি হবে, সেটা একেবারেই উল্টো দিকে চলে গেল। শেখ মুজিবের মতো নেতা তিনি সব কিছু ভুলে গিয়ে তার যে কর্তৃত্ববাদ সেটাকে চাপাতে শুরু করলেন, এবং একইভাবে তিনি আপনার একটা রুথলেস রুলারে পরিণত হলেন, যেটা বাংলাদেশের সমস্ত আপনার রাজনৈতিক যে চিন্তা ভাবনাগুলো সেগুলোকে আপনার তছনছ করে দিয়েছে। নাহলে শান্তি সেনের মতো মানুষের স্ত্রীকে রক্ষী বাহিনী তুলে নিয়ে এসে নির্যাতন করা চিন্তা করা যায় না। 20,000 দেশপ্রেমিক আপনার কিশোরদেরকে হত্যা করা, সিরাজ সিকদারকে হত্যা করা, সব মিলিয়ে বলছি আমি এটা। তো এই বিষয়গুলো থেকে ফলেই আমি যেটা মূল কথায় আসি, যে বাংলাদেশের দুর্ভাগ্যজনকভাবে রাজনীতির যে একটা স্বাভাবিক চর্চা, সেই চর্চাটা এখানে হতে পারেনি, এবং সেটা গণতন্ত্রের চর্চাটা এখানে হতে পারেনি, যার ফলে গণতন্ত্র এখানে কখনো প্রাতিষ্ঠানিক রূপ নিতে পারেনি। এটা হচ্ছে আপনার মানে ক্রাক্স অফ দি প্রবলেম, এটা আমার কাছে মনে হয়েছে। পারিবারিক বিষয় আপনি বলছিলেন, এটা শেষ করে নেই। আমার পরিবারের, আমার বাবার চাচা দাদা, তারা সময় থেকেই পলিটিক্স, তখন তারা মুসলিম লীগ পলিটিক্স করতেন, কেউ কংগ্রেস পলিটিক্স করতেন। আমার জীবনে নুরুল হুদা কাদের বক্স বলে আমার এক চাচা ছিলেন আর কি, তার প্রভাব ছিল খুব বেশি, উনি কমিউনিস্ট ছিলেন। মির্জা গোলাম হাফেজ সাহেব তো আপনারা জানেন, সবাই নাম শুনেছেন, উনিও রাজনীতি করতেন, আব্বা রাজনীতি করতেন, এরা মুসলিম লীগের রাজনীতি করেছেন ওই সময়টা। ফলে পারিবারিক যে একটা আপনার রাজনীতির উপরে যে, আর আমি নিজে ছাত্র জীবনে যেহেতু ঢাকা কলেজে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, সেই সময় গোটা বিশ্বজুড়ে সমাজতন্ত্রের একটা আপনার ঝড় বইছিল, আমি সেদিকে আকর্ষণ হয়েছে আমার। আমি ওই রাজনৈতিক যে দর্শন, সেই দর্শনে আমি বিশ্বাস করতাম এবং আমি কাজও করেছি। পরে যুদ্ধ হয়েছে যখন, তখন মনে হয়েছে যে এই কাজটা আমার নয়, যার ফলে আমি কিছুটা সরে এসেছিলাম, কিন্তু রাজনীতিতে থাকার ইচ্ছাটা তখন থেকেই ছিল। আমাদের যে ইকোনমিক্স ডিপার্টমেন্ট ঢাকা ইউনিভার্সিটি, সেখানে অনেক কৃতিমুখ আছেন যারা বিভিন্ন সময় আমাদের এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন, দায়িত্বে নিয়োজিত ছিলেন। আপনার বন্ধুদের মধ্যেও অনেকে আছেন। তাদের এই পরিচালনার মাধ্যমে এই বাংলাদেশের অর্থনীতি আসলে এখন যে অবস্থায় আছে, সেই অবস্থায় আসলো কেন? আসলে বাংলাদেশের অর্থনীতি বলেন, যে দেশের অর্থনীতি বলেন, সেটা কি আপনার কোনো নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়, নির্দিষ্ট ডিপার্টমেন্টের উপর নির্ভর করে? আবার বাংলাদেশের মতো অর্থনীতি হয় যেটা লুম্পেন, লুটের মাফিয়া অর্থনীতি, এখানে আপনি
কেমব্রিজের ভদ্রলোককে এনে বসিয়ে দেন না কেন, অথবা আমরা হার্ভার্ডের বসিয়ে দেন না কেন? উনি রীতিমতো, আমি আমার ভাষায় বলি, খাবেন। কারণ এত লুট, এত আপনার চুরি, এত ডাকাতি, এত আপনার ইরেশনাল আপনার স্টেপস টেকেন বাই দ্য মিনিস্টার্স অর দ্য আপনার গভর্নমেন্ট, এটা কল্পনাও করা যায় না। মানুষ কখনো সামনে ছিল না তাদের, আপনার সমাজটার সামনে না, দেশটার সামনে না, তাদের ব্যক্তির সামনে। কেমন করে লুট করবে, কেমন করে আপনার অর্থের পাহাড় গড়ে তুলবে, কেমন করে বিদেশে পাঠাবে, এই বিষয়গুলো তাদের কাছে প্রধান ছিল। যার ফলে এখানে আপনি ওই ডক্টর আবু মাহমুদ বলেন, আপনার রহমান সোবহান বলেন, আপনার আনিসুর রহমান বলেন, আখলাকুর রহমান বলেন, আর আমাদের পরবর্তীকার বাবা ওয়াহিদুদ্দিন মাহমুদ বা সালিউদ্দিন বলেন, কতটুকু করতে পারবে এটা অবশ্যই আপনাকে বিবেচনা করতে হবে। আর এখন তো ভয়াবহ, ধ্বংসপ্রাপ্ত, একেবারে গুড়িয়ে গেছে। সেখান থেকে এটাকে টেনে তোলা এই 3 মাসের মধ্যে, এটা অসম্ভব ব্যাপার একটা। তবে আমি নিঃসন্দেহে বলবো, এর মধ্যেই একটা ধারণা তৈরি হয়েছে। আপনারা যারা অর্থনীতি নিয়ে কাজ করেন, যারা অর্থনীতির সঙ্গে জড়িত, যারা ব্যাংকিং সিস্টেমের সঙ্গে জড়িত, তাদের যে না, একটা শুরু হয়েছে, একটা আপনার প্রক্রিয়া শুরু হয়েছে। আমি জানি না, কারণ আমি আপনার ইদানিং একদম মাঠের মেঠো রাজনৈতিক কর্মী। অর্থনীতিবিদরা বলতে পারবেন, আপনারা ভালো বলতে পারবেন, আপনাদের লেখাগুলো আমি পড়ি সবসময়। আমি যেটা দেখতে পাচ্ছি, সেখানে একটা সুবাতাস বইতে পারে যদি এটাকে আপনার স্ট্রাকচার্ড করা যায়। আমাদের তো সমস্যা অনেক, আমরা আপনার খুব দ্রুত আমাদের লোকজনের কথা শুনি, আমরা আপনার তদবির করি, আমরা নেপোটিজম করি, তো সবাই তো বাংলাদেশের মানুষ, ফলে আপনার হয় কি ওটা একটা প্রভাব পড়ে যায়। সেই ক্ষেত্রে আমি মনে করি যে না, তারা ভালো করছেন এখন পর্যন্ত। হয়তো পুরোটা করতে পারেননি, কিন্তু করেছেন। আর আমাদের প্রত্যাশা তো তাদের কাছে একটু বেশি, কারণ আমরা সবাই জানি যে তারা ভালো মানুষ, সৎ মানুষ, ভালো ছাত্র, মেধাবী মানুষ, তারা করতে পারবেন অনেক কিছু। সেই প্রত্যাশা থাকুক, এবং আমি মনে করি যে তারা পারবেন। 2001 থেকে 6 সালে ক্ষমতাসীন যে বিএনপি, তাদের নিয়ে এক ধরনের বিতর্ক ছিল। তো বা ওই সময়কার বিএনপি আর এই সময়কার বিএনপির মধ্যে আপনি তফাৎ কীভাবে করেন? সেই সময় তো বিএনপি ক্ষমতায় ছিল, আর এই সময় তো বিএনপি 16 বছর ধরে মাঠে লড়াই করছে। 16 বছর ধরে আমাদের অসংখ্য মানুষের প্রাণ গেছে, আমাদের অসংখ্য মানুষের মধ্যে মিথ্যে মামলা, আমরা প্রত্যেকে 100, 150, 200, 300, 400 মামলার আসামি, আমাদেরকে জেলে যেতে হয়েছে অসংখ্যবার। তো তার মধ্যে অনেক তফাৎ না, ক্ষমতায় থাকা একটা দল আর এইভাবে লড়াই করা, সংগ্রাম করা একটা দলের মধ্যে অনেক তফাৎ। ডেফিনেটলি এখন তো বিএনপি অনেক বেশি আপনার শক্তিশালী, অনেক বেশি প্রো পিপল। বিএনপি এখন অনেক বেশি আপনার বাস্তবতার সঙ্গে চলে। সবচেয়ে বড় প্রমাণ 31 দফা। আমরা যে দফাগুলো দিয়েছি, তার মধ্যে আমরা যে প্রস্তাবগুলো দিয়েছি সংস্কারের জন্যে, সেটাই তো আমাদের সবচেয়ে বড় প্রমাণ যে বিএনপি এখন একটা পরিবর্তিত রাজনৈতিক দল। বিএনপির যে খাম্বা, তারপরে র্যাব সৃষ্টি, সেগুলো নিয়ে কি আপনাদের কোনো অনুশোচনা, অনুতাপ আছে? আমি একটা কথা বলি আপনাদের, এগুলো আমার কাছে মনে হয় আর কি, আমি মিডিয়াকে খুব সবসময় আপনার সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু মিডিয়াও কিছু কিছু তৈরি করেন। হ্যাঁ, ওই সময়ের ব্যাপারগুলো আপনি যদি ভালো করে দেখেন, এখন পর্যন্ত আপনার কোন মামলাগুলোতে সঠিকভাবে আপনার প্রমাণিত হয়েছে যে সেই ধরনের ম্যাসিভ কোনো আপনার দুর্নীতি হয়েছে। আর এই যে খাম্বা কথাটা আপনি বললেন, হোয়াট ইজ দ্য মিনিং অফ খাম্বা? খাম্বা হচ্ছে সেই সময় একটা ইন্ডাস্ট্রিতে আপনার ওই ইলেকট্রিক পোলস তৈরি করা হতো। অভিযোগটা ছিল যে পোলের দরকার নেই, কিন্তু সরকার পোল কিনেছে ওই কোম্পানির কাছ থেকে, তাই তো? তো এটা তো একটা বিচ্ছিন্ন ঘটনা। বাট হোয়াট ওয়াজ দ্য টোটাল থিং অ্যাট দ্যাট টাইম? এখানে স্বীকার করবেন আপনার অর্থনীতির সবাই জড়িত, ওই সময় ম্যাক্রো ইকোনমিক্স নিঃসন্দেহে অত্যন্ত শক্তিশালী ছিল। ওই সময়টাতে ম্যাক্রো ইকোনমিক্স নিঃসন্দেহে শক্তিশালী ছিল। এবং আপনি নিশ্চয়ই স্বীকার করবেন যে সাইফুর রহমান সাহেব তখন যে অর্থমন্ত্রী ছিলেন, তার কতগুলো স্টেপস যে নীতিতে নিয়েছিলেন, সেটা বাংলাদেশের অর্থনীতিকে একটি স্টেবল জায়গায় এনে দিয়েছিল। এবং এই কথাটা শুধু মুখের কথা নয় আপনার, তখন কিন্তু বাইরে থেকে আমাদের বাংলাদেশি ইনভেস্টার্স যারা বাইরে কাজ করতো, তারা কিন্তু বাংলাদেশে চলে আসছিল ফর ইনভেস্টমেন্ট। এবং সেখানে তখন কিন্তু আপনার টাইমসেও একটা বলা হয়েছিল যে ইমার্জিং টাইগার, তখন কিন্তু 7% পর্যন্ত গ্রোথ রেট উঠেছিল। এই কথাটা কিন্তু কেউ বলেন না আপনারা।
আমি দেখেছি সবসময় বিএনপিকে আপনার একটা নেগেটিভ দিকে চিত্রিত করার একটা প্রবণতা আছে। এটা সঠিক নয়। বাংলাদেশের অর্থনীতির আজকে যে ভিত্তি, এই ভিত্তির কিন্তু শুরুটাই বিএনপির হাতে, প্রেসিডেন্ট জিয়া রহমানের হাতে। একটা বদ্ধ ভ্রান্ত সমাজতন্ত্রের সম্পর্কে জানে না, তারা একটা সমাজতান্ত্রিক অর্থনীতি করতে গিয়ে ওটাকে শেষ করেছিল। ওটাকে জিয়া রহমান সাহেব কিন্তু বের করে নিয়ে এসে একটা রাস্তা খুলে দেন, একটা মুক্তবাজার অর্থনীতি, বিশ্ব অর্থনীতি দিকে নিয়ে যান, একটা সিস্টেমে নিয়ে আসেন। পলিটিক্সটাকেও নিয়ে ওপেন করেন, বহুদলীয় গণতন্ত্র, এর সঙ্গে তো সম্পর্ক আছে। মাল্টি পার্টি সিস্টেম, ডেমোক্রেসি আর আপনার ফ্রি মার্কেট ইকোনমির প্রচণ্ড সম্পর্ক, অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো সেই কাজটা তো আমরা করতে পেরেছিলাম, উনি করেছিলেন। এই জিনিসগুলোকে সামনে আনলে আমার একই সাথে যদি আমরা তুলনা করি তাহলে আপনার ভালো হবে। হ্যাঁ, ত্রুটি নিশ্চয়ই কিছু হয়েছে, অস্বীকার করার উপায় নেই, কিন্তু সেই ত্রুটিটাকে পুঁজি করে রাজনীতিকরণের যে প্রক্রিয়া শুরু হয়েছিল, আই কন্ডেম ইট। বাংলাদেশে এই ধরনের কোনো উদ্যোগ আমি সর্বাত্মকরণ ঘৃণা করি এবং আমি প্রতিরোধ করা উচিত বলে আমি মনে করি। রাজনৈতিক দল খারাপ, সবসময় যে এই ধারণা দিই রাজনীতি খারাপ হবেই, লেট আস ট্রাই, আমরা সবাই চেষ্টা করি না কেন যেটাকে আমরা একটু ভালো পর্যায়ে নিয়ে আসি। করবেটাকে রাজনীতিবিদদেরই করতে হবে, রাজনৈতিক দলকেই করতে হবে, তাই না? কিন্তু যদি তাকে আমরা সবসময় মনে করি যে এরা খারাপ, এরা পচা, এদের দিয়ে চলবে না, আর আপনারা কিছু সংখ্যক বুদ্ধিজীবী যারা আপনার ভালো লেখেন, বলেন, সুন্দর সুন্দর কথা বলেন, তারা আপনার দেশকে রক্ষা করবে, এই কথা চিন্তা করাটা সঠিক নয়। রক্ষা করা, কাজ করা, খারাপ করা, যা করা রাজনীতিবিদরাই করে। ৭-৮ সরকারকে ফ্যাসিবাদের উৎস বা সূত্র ভাবা হয়, এক্ষেত্রে আপনার বা বিএনপির মূল্যায়ন কি? আমি মনে করি যে এই ফ্যাসিবাদটা শুরু করেছে শেখ হাসিনা অনেক আগে, তারও আগে শেখ মুজিব। 1972 সাল থেকে আপনার ফ্যাসিবাদের সূচনা হয়েছে। এটাকে কেন বাদ দেবো আমরা? দ্যাটস ভেরি ভাইটাল পার্ট অফ হিস্ট্রি। শেখ মুজিব সেই সময়ে তাকে উপর সমস্ত মানুষের আশা ভরসা বিসংবাদী নেতা হিসেবে তিনি এসেছিলেন। বাট হোয়াট হি ডিড, কতজন মারা গেছে আপনারাই বলতে পারবেন আমার চেয়ে ভালো। দুর্ভিক্ষ কেন হলো আপনারাই বলতে পারবেন, অমর্ত্য সেন বলেছেন ম্যান মেড। তারপর কেন আপনার প্রয়োজন হলো একদলীয় শাসন ব্যবস্থা বাকশালে যেতে, সমস্ত পত্রিকা টত্রিকা বন্ধ করে দিয়ে, মিডিয়া বন্ধ করে দিয়ে কেন প্রয়োজন হলো? কারণ তখন অলরেডি তাদের মধ্যে এক নেতা এক দেশ, শেখ মুজিবের বাংলাদেশ ছাড়া আর কোনো চিন্তা ছিল না। এটাই তো ফ্যাসিবাদ। 6-এর সাথে যেটা হয়েছে এটা পার্ট অফ দ্য কনস্পিরেসি। রাজনীতিকরণের যে কনস্পিরেসি ছিল, আপনাদেরকে আমি যেটা মনে করি ওই সময়টাকে একটা জিনিস আপনাকে আমাদের ভুলে গেলে চলবে না। 9/11 অর্থাৎ আপনার টুইন টাওয়ারে অ্যাটাক এবং গোটা ভূ রাজনীতির যে একটা পরিবর্তন হয়ে গেল এই সময়ে, শিফটিং, ওয়ার অন টেরার, এই বিষয়টা আপনার খুব ইম্পর্টেন্ট ছিল বাংলাদেশের জন্য ওই মুহূর্তে। এবং এখানে যেহেতু আপনার 95% লোক মুসলিমস, হাজার হাজার মাদ্রাসা, কমি মাদ্রাসা, এসবগুলো মিলিয়ে পশ্চিমা বিশ্ব মনে করলো যে এই বাংলাদেশে এখানে আপনার একটা মিলিটেন্ট ইসলামের উত্থানের প্রচণ্ড সম্ভাবনা আছে। এটা একটা তাদের একটা ব্যাপার ছিল। অন্যদিকে কিছু সংখ্যক মানুষ তারা, যেটাকে আমি সরাসরি ডিপলিটিসাইজেশন, একটা রাজনীতিকরণের প্রক্রিয়ার ব্যাপারে সবসময় থাকতো। কারণ এটাতে হয় কি, তারা এসে মন্ত্রী হয়, বিভিন্নভাবে জায়গা নিয়ে বসে যায়, তখন রাজনীতিবিদরা দূরে সরে যায়। হ্যাঁ, রাজনীতিবিদদের ফেলিয়ার আছে বলেই তো সেটা হয়। সেই ফেলিয়ারগুলো যেন না হয় তার জন্য গণতন্ত্রকে চর্চা করতে দিতে হবে। 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ 2/3 মেজরিটি পেল স্যার, এইটা নিয়ে আপনার কোনো সন্দেহ আছে কি? ওই ইলেকশনটাতে কিছুটা সন্দেহ এই জন্য থাকে যে যারা ইলেকশনটা ওই সময় কন্ডাক্ট করেছে তারা কনসিয়াসলি চেষ্টা করেছে বিএনপিকে আপনার সাইডলাইনে নিয়ে যাওয়ার। তারা বিএনপির কনস্টিটিউশন হাত দিয়েছে, বিএনপিকে ভেঙে দিয়ে আরেকটা গ্রুপকে আপনার সেখানে তারা কমিশন চেষ্টা করেছে আপনার তাদেরকে সামনে নিয়ে আসার। এবং সেনাবাহিনীর কিছু অংশ তারাও চেষ্টা করেছে যে বিএনপি যেন কোনো মতেই ক্ষমতায় আসতে না পারে। যার ফলে কি হয়েছে, আমার কোনো সুনির্দিষ্ট এভিডেন্স আমার কাছে নাই, আমি আপনাকে কোনো প্রমাণ দিতে পারবো না, কিন্তু এটা অনেকেই বলে যে সেই সময় আপনার নির্বাচনের ফলাফলকে বদলে দেওয়ার জন্য
একটা সূক্ষ্ম কাজ হয়েছে। যেমন ধরেন আমি বলি স্পিকার সাহেব, আমাদের স্পিকার সাহেব ছিলেন জমিরুদ্দিন সরকার সাহেব, তার এলাকাতে উনি অত্যন্ত পপুলার মানুষ। তো দেখা গেল প্রায় 1 লক্ষ ভোটে তাকে হারিয়ে দেওয়া হয়েছে। আমার এলাকাতে আপনার সেম ভোটে আপনার বেশ কিছু মানুষকে আমরা হেরে আমাদের গাড়ি দেওয়া হলো। আবার কোথাও কোথাও কেউ হলো যে জায়গাগুলো তাদের জিতে আসার কথা নয়, তাও জিতে আসলো। এটা অনেকে বলে যে এটা ম্যানিপুলেট করা হয়েছে, আমার কাছে কোনো প্রমাণ নেই, আমি সে বলতে পারি না। 2014 সালের নির্বাচনের পরে আপনারা যখন আন্দোলন প্রত্যাহার করলেন, প্রত্যাশা ছিল যে একটা মধ্যবর্তী নির্বাচন হবে, হলো না কেন? হ্যাঁ, এটা আওয়ামী লীগের বিট্রিয়াল। আওয়ামী লীগের সঙ্গে আপনারা জানেন যে তখন তারাঙ্ক এসেছিল আপনার জাতিসংঘ থেকে, তার মধ্যস্থতায় আওয়ামী লীগের সঙ্গে সেই সময় আমাদের 4বারই প্রায় বসা হয়েছিল। সেখানে তোফায়েল ভাই ছিলেন, আমু ভাই ছিলেন, তখন আশরাফ সাহেব সেক্রেটারি জেনারেল ছিলেন, আমরা ছিলাম করে। যেহেতু তখন সময় পার হয়ে গিয়েছিল আপনার কনস্টিটিউশনের, তারা তখন বললেন যে আমরা এই ইলেকশনটা করে নেই, এরপরে 3-4 মাস পরে আমরা আবার একটা ইলেকশন করবো। দ্যাট মৌখিক একটা আলোচনা করে সেটাকে আপনারা একেবারে সবাই সেটা মেনে নিয়েছিল। কিন্তু সেটা ঠিক তার উল্টো। আপনার মনে আছে ওইসব পত্রপত্রিকা ঘাটলে দেখবেন যে ওনাদের মুখ থেকেই কথাগুলো এসছে ওই সময়, আমু ভাই বা আপনার তোফায়েল সাহেবের কাছ থেকে। কিন্তু ওনারা পরে পুরো ডিনাই করে গেলেন, আর সেখানে গেলেন ওইদিকে গেলেন না। আওয়ামী লীগের ফ্যাসিবাদ টিকিয়ে রাখার ক্ষেত্রে ভারতের কোনো ভূমিকা আছে, আপনি কি মনে করেন? আমি তো মনে করি একটা বড় ভূমিকা আছে। কারণ আমরা বারবার ভারতের কাছে রিকোয়েস্ট করেছি যে বাংলাদেশে গণতন্ত্রকে এর নিজস্ব নিয়মে চলতে দেওয়া উচিত, রাজনীতিকে। এখানে যখনই দুর্ভাগ্যক্রমে ভারত থেকে একটা প্রভাব বিস্তার করা হয় নির্বাচনের আগে, যে নির্বাচনের মধ্যে আওয়ামী লীগকে সমর্থন করা হয়, আওয়ামী লীগ অত্যন্ত চতুরভাবে তারা ওই কার্ডটাকে কাজে লাগায় এবং তারা একটা আবহ তৈরি করে। বিশেষ করে বহির্বিশ্বের আপনার গ্লোবাল সাপোর্ট যেটা মতামত যেটা তৈরি করেন আর এই ব্যাপারে তারা একটা বড় ভূমিকা পালন করে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের মতামতের ক্ষেত্রে আমি খুব ফ্র্যাঙ্কলি কথাগুলো বললাম, যার ফলে বাংলাদেশের মানুষের মধ্যে একটা ধারণা হয়ে গেছে যে গিভিং সাপোর্ট টু আওয়ামী লীগ মানেই হচ্ছে যে আপনি ফ্যাসিবাদকে সমর্থন করছেন, এই যে গণতন্ত্র বিরোধীদেরকে আপনি সমর্থন করছেন। এবং তাই হয়েছে, পরপর 14তে হয়েছে। আপনার তখন সেক্রেটারি, ফরেন সেক্রেটারি আসেন, এখানে মনে আছে আপনাদের নিশ্চয়ই, এরশাদকে, হোসেন মোসাদ্দেককে বন্ধ করে রাখা হয়েছে। 18তে হয়েছে, 24-এ হয়েছে। তৎকালীন সেনাবাহিনী প্রধান ইকবাল করিম ভূঁইয়া, ওনার ভূমিকাকে আপনার কীভাবে মূল্যায়ন করবেন? সেনাবাহিনী সম্পর্কে আমি খুব বেশি কথা বলি না, কারণ এটা আমার ফিল্ড না। তবে ওই সময়ে যেমন এবার আপনার ওয়াকার সাহেব, চিফ আর্মি অফিসার এবং তার অন্যান্য সহকর্মীরা যে ভূমিকাটা পালন করলেন, এই ভূমিকাটা ইকবাল করিম সাহেব ভূঁইয়া পালন করতে পারতেন, উনি করেননি। কেন করেননি, কীভাবে করেন সেটার বিষয়ে আমি জানি না, শুধু আমি বলবো না। 24 সালের যে নির্বাচনটা হলো তার আগে আপনারা এর আগে যে আন্দোলনের একটা প্রয়াস চালালেন, আপনাদের ভূমিকা নিয়ে আপনার অভিমত কি, বিএনপির ভূমিকা নিয়ে? যে একটা ডেমোক্রেটিক ফোর্সের, একটা ফ্যাসিস্ট ফোর্সের বিরুদ্ধে লড়াই করা, এটা এত সহজ ব্যাপার নয়। এটা আমাদের প্রায় 60 লক্ষ লোকের বিরুদ্ধে মামলা হয়েছে, মিথ্যা মামলা, গায়েবী মামলা। 20,000 লোক কিন্তু আমাদের মারা গেছে গত 15 বছরে। মিনিমাম 20,000 কিল্ড অর আপনার এইভাবে ক্রস ফায়ার অথবা আপনার অসুখে এই অত্যাচারে মারা গেছে। আপনার প্রায় 700-র মানুষ আমাদের আপনার ডিসঅ্যাপিয়ার করে গেছে। আমাদের চেয়ারপারসন এবং খালেদা জিয়া শুরু করে তারেক রহমান সাহেব শুরু করে একদম ওয়ার্ড পর্যায়ের কর্মীর পর্যন্ত আপনার মামলা। সেইখানে আমরা কিন্তু শেষ পর্যন্ত লড়াই করছি। 5-এর নির্বাচনের পূর্বে আমরা যে আন্দোলনটা শুরু করেছি, সেই আন্দোলনটাকে তারপরে দেখেছেন কি রুথলেসলি সেগুলোকে আপনার বিনষ্ট করা হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে, চূড়ান্ত বিজয় অর্জন করতে পারি। এই যে 24 সালের নির্বাচনের আগে বিএনপির যে ভূমিকা, সেইটার কারণেই তারা বলছে না এখন সংস্কার আগে নির্বাচন পরে। এটা নিয়ে আপনারা এইটাকে যৌক্তিক মনে করেন? আমরা তো 2 বছর আগে সংস্কার দিয়েছি, আমরা তো 2 বছর আগে সংস্কারের প্রয়োজনীয়তা অনুভব করেছি। আমাদের ম্যাডাম ভিশন 2030 দিয়েছেন ফর চেঞ্জ। একইভাবে আমরা
সব দলগুলোর সঙ্গে আলোচনা করে ইস্তফা দিয়েছি। সুতরাং সংস্কারের সঙ্গে তো আমাদের কোনো বিরোধী নেই। ছাত্ররা বলছে সংস্কার আগে করতে হবে, আমরা বলছি পরে করতে হবে। নট দ্যাট ইজ অলসো নট দ্য কোশ্চেন। এটাকে ভুল ব্যাখ্যা করা হচ্ছে। আমরা বলছি যে আমরা মনে করি, আমরা বিশ্বাস করি যে বর্তমানে যে রাজনৈতিক পরিবেশ, এই রাজনৈতিক পরিবেশকে যদি আপনার নিয়ন্ত্রণ করতে হয় পুরোপুরিভাবে, তার একটা টোটাল ব্যাকআপ দরকার পিপলের, এবং সেটা সম্ভব একমাত্র একটা ইলেক্টেড গভর্নমেন্টের পক্ষে। কেন আমরা নির্বাচনের কথা বলছি? যে আপনি যে সংস্কারগুলো করবেন, সেই সংস্কারগুলো ফাইনালি সেটাকে লেজিটিমেসি কে দেবে? পিপল, জনগণ। জনগণ কিন্তু বিমূর্ত ব্যাপার। আপনার ওখানে তো আপনার জনগণ প্রতিনিধি লাগবে, পার্লামেন্ট লাগবে, তাই না? হয় আপনার কনস্টিটিউশন অ্যাসেম্বলি লাগবে। সাংবিধানিক সংস্কার আনতে চান, কে করবে সাংবিধানিক সংস্কার? হাওয়া থেকে হবে? এটা আপনার হয় কনস্টিটিউশন অ্যাসেম্বলি লাগবে, আর তাহলে পার্লামেন্ট লাগবে। আপনার কয়েকজন বসে বলে দিলে এই সংস্কার হয়ে গেল। তার মানে স্যার নির্বাচন মানে জনপ্রতিনিধিদের মাধ্যমে সংস্কার ছাড়া সেটা গ্রহণযোগ্য হবে না। অসম্ভব, অ্যাবসার্ড। আপনাকে আনতে হবে ওটা। ধরেন আমরা এগ্রি করলাম সমস্ত রাজনৈতিক দলগুলো যে আমরা এটা মানলাম, কিন্তু আপনি ওটাকে লেজিটিমেসি দিবেন কি করে? ওর 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 যেটাকে আমরা বলি যে তাকে আপনি সাংবিধানিক বৈধতা, সাংবিধানিক বৈধতা তো রাখবেই। এই বর্তমান সরকারে আপনার বিগত 11 সরকারের অনেকে আছেন, সন্দেহ প্রকাশ করা হয় বিএনপি মাইনাস, এই জাতীয় কোনো শঙ্কা আপনার মধ্যে আছে কি? আমি সেটা মনে করি না। বিএনপি মাইনাস করার ক্ষমতা কারোরই নেই। বিএনপি ইজ এ রিয়ালিটি সিন্স ইটস ইনসেপশন। এর প্রতিষ্ঠার পর থেকে বিএনপি এই দেশের মানুষের সবচেয়ে জনপ্রিয় দলে পরিণত হয়েছে। কেন? বিকজ অফ ইটস পলিটিক্স। এই রাজনীতি খুব মোটা দাগে দুটো পলিটিক্স আছে বিএনপির। আপনারা আমার সঙ্গে একমত নাও হতে পারেন, কেউ না হতে পারে। একটা হচ্ছে স্বাধীনতার সার্বভৌমত্ব, গণতন্ত্র একটা, আরেকটা হচ্ছে নিজস্ব স্বকীয়তা। সরকারের 100 দিন পেরিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের, আপনি কত স্কোর দেবেন? স্কোরিংটা করতাম যখন আপনার শিক্ষক ছিলাম, খাতা দেখতাম, এইভাবে স্কোরিং করি না। এখন আপনার ওভারঅল বলতে আমি বলি যে ভালোই তো এখন পর্যন্ত যা করেছে, আমি ওভারঅল সেভাবে বলি যে ভালো করেছে। আমাদের ধৈর্য ধরতে হবে। বাঙালিদের একটা সমস্যা আছে, প্রত্যাশা অনেক, সহনশীলতা নাই, সহ্য শক্তি খুব কম, কাউকেই সহ্য করতে পারে না। এটাকে একটু চেঞ্জ করতে হবে, ধৈর্য আনতে হবে। আমাদের তো সৌভাগ্য যে আমরা আপনার ডক্টর ইউনূসের মতো একজন ব্যক্তিকে পেয়েছি প্রধান হিসেবে। আমরা সৌভাগ্য আমাদের যে আমরা ওয়াহিদুদ্দিন মাহমুদ, সালেউদ্দিন আহমেদের মতো মানুষদেরকে আমরা আপনার এই ক্যাবিনেটে পেয়েছি। ছাত্ররা আছে তাদের সঙ্গে আবার। তো আমাদের তো এদের কাছে প্রত্যাশা অনেক। সুতরাং আমি মনে করি যে এটা সফল হবে। হ্যাঁ, আপনাকে বুঝতে হবে তো প্রতিপক্ষ কারা। প্রবল একটা ফ্যাসিবাদ, এই বিষয়ে কয়েকদিন হলো মাত্র গেছে, এবং এখানে তাদের সমস্ত প্রেতাত্মা, ছায়া, তাদের দোষে সব বসে আছে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনার এই সচিবালয়। দ্যাট ইজ দ্য প্রবলেম। 10% বোধ হয় এখনো আপনার বড় যায় যে সরাবেন কাকে? একটার পর একটা সবই আপনার ওই জিনিস রাজনীতিকরণ হয়ে পলিটিসাইজেশন হয়ে গেছে। সুতরাং ইট উইল টেক টাইম। আস্তে আস্তে হচ্ছে, আরও দ্রুত হলে ভালো হতো। মানুষের কষ্ট হচ্ছে আপনার বিভিন্নভাবে, এটা আপনার বন্ধ করা দরকার। একটা অভাব আছে বিরাট, কোঅর্ডিনেশনের অভাব, 1 নম্বর। 2 নম্বর, কেন জানি না তাদের একটা আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াই রাজনৈতিক নেতাদের সঙ্গে এনগেজ করা, দলগুলো এনগেজ করার ব্যাপারে তাদের একটু শাইনেস আছে। এটা আমার কাছে মনে হয় যে ক্ষতিকর। রাজনীতিবিদরা, রাজনৈতিক দলগুলোই কিন্তু আলটিমেট স্টেক হোল্ডার। তার সঙ্গে আপনি যত এনগেজ করবেন তত পরিষ্কার হবে, ভুল বুঝাবুঝি দূর হবে। আজকে ধরেন আমরা অনেক কথা বলি যেগুলো যেমন আমরা ওনারা কী করছেন আমরা জানি না। যদি জানতাম তাহলে কথাগুলো বলতাম না পাবলিক। আরেকটা ব্যাপার হচ্ছে, দুর্ভাগ্যজনকভাবে আমাদের কিছু কিছু অত্যন্ত মানে নাম করা মানুষ, তারা মিডিয়াতে, ইউটিউবে, টক শোতে এমনভাবে কথা বলেন যে পুরো ব্যাপারটা নেগেটিভে চলে যায়, নেতিবাচক মানসিকতা দিয়ে এই ভয়াবহ ক্রাইসিস আমরা উত্তরণ করতে পারবো না। উই মাস্ট হ্যাভ পজিটিভ সেন্স, এবং একটা পারস্পরিক সমঝোতা, বোঝাপড়াটা খুব দরকার। এই মুহূর্তে এটার মধ্যে সবচেয়ে বেশি দরকার। রাজনীতিবিদ,
যারা সরকারে আছেন তারা, ছাত্র, আমলা, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সবখানে তাদের একটা মিনিমাম আপনার একটা ইউনিটি দরকার। ইউনিটি একটা জায়গায়, যে লেট আস সেভ আওয়ার নেশন, লেট আস সেভ আওয়ার কান্ট্রি। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ।